আগের দিন এই গণহত্যার কথা কেন লিখছে? এর কারণ আর কিছুই না, এর কারণ হচ্ছে এইখানে দেখতে হবে। দেখেন চট্টগ্রামে 138 জন নিহত, দেখেছেন? একটু সাফার করেন, আমাদেরকে বছরের পর বছর কষ্ট দিয়েছেন, অপমান করেছেন, আমাদেরকে চেতনাবাজ বলেছেন, একটু সাফার করে তার উপর থেকে এই বোঝাটাকে ডিসচার্জ করবার জন্য আমরা, আমার আইনের ভাষা চলে আসে আমাদের, আমরা আর কি বলি ওনাস ডিসচার্জ করা, অর্থাৎ দায়টা আছে যার উপরে সেটা আমরা ডিসচার্জ করে দিই। তো ওরা আজীবন যেভাবে রাজাকার, আলবদর, আল শামস, দেশ বিরোধী এইভাবে করতে চেয়েছে, তারা আন্দোলনটাকে এমন একটা জায়গাতে নিয়ে গেছে যে দীর্ঘদিন ধরে তারা এটাকে একটা মুক্তিযুদ্ধের শেপ দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ মুক্তিযুদ্ধ দেখেন, খেয়াল করে দেখেন, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ কেন এটা একটা জরুরি জামাতের কাছে? জামাত তো মুক্তিযুদ্ধকে ডিজোন করে, ওরা চেয়েছে কাটা দিয়ে কাটা তোলার জন্য আর কি, যে ওরাও একটা মুক্তিযুদ্ধ করেছে এবং ওইটাই অরিজিনাল মুক্তিযুদ্ধ, এবং সেই মুক্তিযুদ্ধে আমরাই হচ্ছি আসল খারাপ, আমরা দূরীভূত হয়েছি। যেটি আপনি নিশ্চয়ই দেখতে পান, এখন জামাতি একটা ছেলে আছে নিজেকে ব্যারিস্টার বলে, শাহরিয়ার, সেই লোকটি বারবারই বলে যে আসল স্বাধীনতা আসলে 24, এবং ইনফ্যাক্ট এরা সবাই বলে একই কথা। তো একটা জিনিস মাথায় রাখেন যে 32 নম্বর যেরকম বাংলাদেশের কাছে খুবই একটা সিম্বল, ময়মনসিংহ অঞ্চলে কিন্তু মতিউর রহমান স্যারের বাড়িটা ওরকম কাইন্ড অফ লাইক, ওইখানে মুক্তিযুদ্ধ, উনাদের যে লেজেন্ডারি, উনাদের যে হিস্ট্রিক্যাল যে ভূমিকাটা আছে, ওরা কিন্তু টার্গেটই করেছে মুক্তিযোদ্ধা নাম শোনার পরে, মানে ওদের সমস্ত রাগ মুক্তিযোদ্ধা এবং এভরিথিং। তো আমি তখন পিয়াকে বললাম, ছোট বোনকে বললাম যে ভাইয়া, আমার বাসার নিচের গ্যারেজটা তারা অলরেডি আগুন দিয়ে দিয়েছে, মানুষজন সেটা থামানোর চেষ্টা করেছে, খবর পেয়েছি, আমার বাবা, ভাই বোনরা সবাই কে কোথায়, তখন কিছুই জানি না, আমি তো তখন মাকে নিয়ে আমার মার চিকিৎসার জন্য আমি তখন চেন্নাইতে। তো আলটিমেটলি আমরা যে জিনিসটা দেখেছি, তাদের সমস্ত আক্রোশের লক্ষ্যবস্তু হয়েছে মুক্তিযুদ্ধের সিম্বল গুলা। ধরেন যেখানেই তারা ধরেন বঙ্গবন্ধুকে দেখেছে, মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমি বাদই দিলাম, এখানে কিন্তু শান্ত ভাইয়ের একটা কথা আমি বলি এই কথাটা আজকে শান্ত ভাইয়ের কাছে, সেটা হচ্ছে এমন, দেখেন আমরা একটা পলিটিক্যাল পার্টি, আমাদেরকে নিয়ে নানান রকমের কুৎসার উঠবে, আমাদেরকে নিয়ে নানান কথাবার্তা হবে, আমরা জীবিত আছি, আমরা সেগুলোকে ডিফেন্ড করব, বলবো, আমরা পলিটিক্যাল পার্টি, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, বলবো। কিন্তু আপনি যখন আমাদেরকে বলার উপলক্ষ হিসেবে মুক্তিযুদ্ধকে কলার চেপে ধরবেন, হ্যাঁ, মুক্তিযুদ্ধকে আপনি আক্রমণ করবেন, এবং সিমিলটেনিয়াসলি আপনি আপনার এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে মুক্তিযুদ্ধের তকমা দিয়ে এটাকে লিগালাইজ করবার চেষ্টা করবেন, তখন আপনাকে বুঝতে হবে ইন্টেনশন। আজকের কথাই আপনি ধরেন, আজকে আদালতে গিয়ে প্রমাণপত্র উপস্থাপন করা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা আসলে অর্জিত হয়নি। আজকে ওই যে জামাতের যে ব্যারিস্টার আছে শাহরিয়ার, সে আজকে আদালতে গিয়ে বলেছে যে আমরা আসলে স্বাধীনতা পাইনি, 16ই ডিসেম্বরে আমাদের কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেনি, আত্মসমর্পণের যে ইনস্ট্রুমেন্ট অফ আপনার সারেন্ডার, সেটার মধ্যে নাকি বাংলাদেশ শব্দটাই নাই, এটা সারেন্ডার করেছে ইন্ডিয়ার কাছে, এমনকি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রও নাকি ইন্ডিয়া লিখে দিয়েছে, এবং আমাদের শাস্তির জন্য আদালতের শরণাপন্ন হয়েছে। সো আমার কাছে মনে হয় যে আমরা যে এত একটা দীর্ঘ সময় ধরে বলে এসেছি যে আমরা মুক্তিযুদ্ধকে এতদিন পরিচর্যা করেছি, আমাদের হাতে এই মুক্তিযুদ্ধ ইতিহাস এগুলো বরাবরই নিরাপদ এবং সঠিক ছিল, আমরা ডিস্টর্ট করিনি। আমাদেরকে কি বলা হতো আমরা হচ্ছে চেতনার ব্যবসা করি, বলা হতো আমরা মুক্তিযুদ্ধের ব্যবসা করি, বলা হতো আমরা বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা করি। এই 1.5 বছরে আমাদের সার্কেলের বোঝার দরকার নাই, আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষেরই। আমি এইটাতে খুশি যে তরুণরা বুঝতে পেরেছে, এবং আপনি দেখবেন আমার যখনই আমি কোনো কমেন্ট বক্স ওপেন করি, আমার ইউটিউব বলেন বা ফেসবুক বলি, সেখানে একটা কথা সবাই স্বীকার করে, যে তারা স্বীকার করে নিতে বাধ্য যে সন্তানের মতোই এই মুক্তিযুদ্ধকে পরিচর্যা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, এটি অন্তত পক্ষে প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ আজকে আমাকে কেন, আজকে একটা মানুষ নাই এই যে রিট পিটিশন করেছে যে তোর এত বড় সাহস, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেনি, কিংবা এই যে অ্যান্টার্কটিক হুজুর যে লোকটাকে বলি, কি নাম যেন, কাজী ইব্রাহিম, সে বলছে মুক্তিযুদ্ধ একটা কালো অধ্যায়, মুক্তিযুদ্ধ একটা কালো ওরা সবাই খারাপ, সবাই নাকি মাদকাসক্ত। 16 ডিসেম্বর আজকে আমেরিকা থেকে
আপনার একটা খুবই একটা বস্তির একটা ছেলে, আমি তার নাম উচ্চারণ করতে আমার রুচিতে বাধে, নাম উচ্চারণ করব না, সে খুবই নোংরা নাম দিয়ে আজকে আমাদের বিজয় দিবসকে অভিহিত করে ব্লগও বানাচ্ছে। সো আজকে আমাদেরকে মানুষ বলছে দাদা কিছু একটা করেন, দাদা দেশ স্বাধীন করবেন কবে, দাদা কবে আপনারা আসবেন, আপনাদেরকে যারা কিচ্ছু ভাল লাগে না, আজকে দেশটা শেষ হয়ে গেল। আমার কাছে মনে হয়েছে যে একটু সাফার করেন, আমাদেরকে বছরের পর বছর কষ্ট দিয়েছেন, অপমান করেছেন, আমাদেরকে চেতনাবাজ বলেছেন, একটু সাফার করেন। শুনতে খুব হার্শ মনে হবে, আমি জানি যে মানে অনেকে বলবে যে না ভাই শেষ পর্যন্ত আপনাদেরই জনগণ, আপনারাই, হ্যাঁ ঠিক আছে, তারপর আমি মনে করি একটু সাফারিংস এর দরকার আছে। মুক্তিযুদ্ধ 9 মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে যে অনেকে অনেক কিছু বুঝতে পারে নাই, ওই ভিয়েতনামের মতো যুদ্ধ হলে বুঝতো এই স্বাধীনতার মূল্য কতটুকু, স্বাধীনতার মূল্য একটু বুঝুক, একটু বোঝার প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার নজিম মজুমদার। আমি এই প্রসঙ্গেই আসি, আপনি যেহেতু একটু আগে নামটা বললেন, আমাদের সেই তথাকথিত বা স্বঘোষিত ব্যারিস্টার শাহরিয়ার কবির, উনি একটা প্রশ্ন তুলেছেন বা দাবি, সেটা হচ্ছে যে 1972 সালে দেশে ফিরে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়নি। কথাটা ছিল যেহেতু শাহরিয়ার বলেছিল, সেই প্রেক্ষিতেই পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান কর্তৃক 1970 সালে জারি করা ফরমান লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, যা বাংলাদেশ হবার পরে বঙ্গবন্ধু মানেননি বলে এই স্বঘোষিত ব্যারিস্টার অভিযোগ করেছে। তা আমার মনে হয় ব্যারিস্টার নজিম মজুমদার, আমার মনে হয় আপনি এটা সুন্দর একটা ব্যাখ্যা দিতে পারবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে কিনা এই প্রসঙ্গটা একটু ক্লিয়ার করে নিই। আমার কাছে থাকা তথ্যের উপরে আমার মনে হয় যে একেবারেই জিনিসটা বালখিল্য একটা প্রশ্ন উত্থাপন করেছে, কোন তর্কাতর্কি এখানে আমি কোনো প্রয়োজন দেখি না। লেটস রিড দ্য ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। Instrument of surrender লেখা আছে, the Pakistan Eastern Command agreed to surrender all Pakistan armed forces in Bangladesh to Lieutenant General Jagdish Singh Arora, General Officer Commanding in Chief of the Indian and Bangladesh forces in the Eastern Theater. আমার আর কি কোন রকমের কিছু পড়তে হবে? আমার মনে হয় এরপরে বাকি যদি ওরা তর্ক করার তাদের খুব শখ হয় তাহলে তর্ক করতে থাকুক। পরিষ্কার ভাবে বলা আছে ইন্ডিয়ান বাহিনী এবং বাংলাদেশ বাহিনী, এই দুটো বাহিনীর কাছে তারা সারেন্ডার করছে, সিগনেচার আছে। আচ্ছা, সেখানে মুক্তিযুদ্ধের ওইখানে যে সামরিক বাহিনীর যে যিনি প্রধান ছিলেন সেই সময় বাংলাদেশ পর্বের আতাউল গনি ওসমানী, যদিও আতাউল গনি ওসমানী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, আমি সে প্রসঙ্গ বাদ দিয়ে আতাউল গনি ওসমানীর ক্ষেত্রে আমি একটু যোগ করব। সেটা হচ্ছে, এবং আতাউল গনি ওসমানী মোশতাকের নিরাপত্তা প্রধান ছিল, নিরাপত্তা উপদেষ্টা ছিল, জিয়াউর রহমানকে সেই সেনা প্রধান বানিয়েছে, এগুলো অন্য হিস্ট্রি। এবং মানে আর খুনিদেরকে পালিয়ে যাওয়াতে সে সব রকমের সাহায্য সহযোগিতা করেছে এই আতাউল গনি ওসমানী। যাই হোক, আমি সেই ইতিহাস অন্য সময় বলা যাবে। আতাউল গনি ওসমানী কেন যান নাই সেটার জন্য আমি 3টা বই রেফার করব, যারা তরুণরা আছে তারা যেন ওই বইগুলো পড়ে এবং তারা যেন কিছু একটু জানেও। প্রথম বইটা হচ্ছে এম.আর. আক্তার মুকুলের আমি বিজয় দেখেছি, এই বইটি তারা যেন পাঠ করে। দ্বিতীয় বইটি হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলাম, তার মুক্তিযুদ্ধের স্মৃতি, বইটা তারা অবশ্যই যেন পড়েন। এবং থার্ড যে বইটা অনেকে জানে না, এই বইটাও আমি একজনের কাছে রেফারেন্স হিসেবে পেয়েছি এবং এটা একটা দুর্দান্ত, এই বইটার নাম হচ্ছে 71-এর রণাঙ্গন, অকথিত কিছু কথা, নজরুল ইসলামের। ঠিক আছে, এই 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 3টি বই যদি পড়া যায়, বইয়ের কথা তো বললাম, কিন্তু বইয়ের ভিতরে কি আছে? প্রথমে এম.আর. আক্তার মুকুলের কথাতে আসি। উনার বইয়ের ভেতরে যেটা হয়েছে, তাজউদ্দিন আহমেদ খুবই হন্তদন্ত হয়ে এম.এ.জি. ওসমানীর কাছে গেলেন, ওইখানে এম.আর. আক্তার মুকুল দাঁড়ানো, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না কথাটা কি হচ্ছে, কারণ তাজউদ্দিন আহমেদ আতাউল গনি ওসমানীর কাছে গেলেন। আতাউল গনি ওসমানী যে তিনি এই র্যাঙ্কিং ট্যাঙ্কিং এগুলো উনার খুবই, উনি এগুলোর ব্যাপারে উনি শার্প ছিলেন। অর্থাৎ যেমন আমি একটা বইয়ের নাম বলি আপনাকে, এই বইটার লেখক হচ্ছে ভিক্টোরি ইন বাংলাদেশ। এই বইটা লিখেছে লাকম্যান সিং, আমি যদি ভুল একটু, আমি নামটা ওনার হলো হ্যাঁ মানে ওনার মানে আনফরচুনেটলি আমি ওনার নামটা ঠিকভাবে উচ্চারণ করতে পারছি না মনে হয়। এটা
মুক্তিযুদ্ধের পরপরই পাবলিশড হয়। সেই জায়গাতে উনি একটা, আমার মেমোরি থেকে আমি বলছি আর কি, ওই জায়গার মধ্যে লেখা আছে যে আতাউল গনি ওসমানী এমন ছিলেন যে উনি হেলিকপ্টার থেকে নামতেন না যতক্ষণ পর্যন্ত উনি নিশ্চিত না হতেন যে উনাকে ওইখানে অভিবাদন জানানোর জন্য রাইট পাবলিকটা আসছে কিনা। অর্থাৎ ইন্ডিয়ান সেনাবাহিনীর উনার র্যাঙ্কের কাউকে আসতে হবে বা সমমর্যাদার, যেটা উনি, এটাকে আমি খুবই পজিটিভলি দেখবো যে উনি উনার গার্ডস গুলো বজায় রেখেছেন, উইচ ইজ রিয়েলি নাইস। এবং এইটা কিন্তু ওই ভদ্রলোক ভিক্টোরিয়ান বাংলাদেশের যে লেখক, তিনি খুবই শ্রদ্ধাভরি লিখেছেন যে আতাউল গনি ওসমানী নিজের আত্মমর্যাদার প্রতি তিনি এতটাই সরব ছিলেন। আচ্ছা, তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন তাজউদ্দিন আহমদ এবং আতাউল গনি ওসমানীর আলাপটা হচ্ছিল, তখন সেখানে আতাউল গনি ওসমানী বলছিলেন, ওই লাইনটাই এম আর আক্তার মুকুল শুনেছেন, যেটা তিনি লিখেছেন যে আমরা বুঝতে পারছিলাম না কি নিয়ে আলাপ হচ্ছে, বাট এইটা বোঝা যাচ্ছিল যে তাজউদ্দিন আহমদ অনেক রিকোয়েস্ট করছেন, বাট আতাউল গনি ওসমানী যেতে রাজি হচ্ছিলেন না। তিনি ইংরেজিতে যে কথাটা বলেছেন সেটার বাংলার অনুবাদটা হচ্ছে এমন যে ওইখানে আমার অনেক নিরাপত্তা, তুমি কি চাও আমি আমার নিজের নিরাপত্তাকে বিসর্জন দিতে পারি না, ওইখানে আমার মৃত্যু ঝুঁকি আছে। এই কথাটা এম আর আক্তার মুকুল শুনতে পেয়েছেন। আপনারা আমার এই কথাটা, আমি যেটা বললাম সেটার রেফারেন্স হচ্ছে এম আর আক্তার মুকুলের আমি বিজয় দেখেছি। এবং এই একই তথ্য আমি পাই হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলামের আপনার গ্রন্থে মুক্তিযুদ্ধের স্মৃতি। এবং নজরুল ইসলাম সাহেব যেটা লিখেছে সেখানে আরো কিছু ডিটেল লিখেছেন যে এটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত ছিল, এইটা তাকে নেওয়া হয় নাই, একেবারেই ব্যাপারটা তা না, উনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন। উনি তখন যেটা উনার অনুমতি ক্রমে একে খন্দকার, তখন তাজউদ্দিন আহমেদ অ্যাপ্রোচ করে একে খন্দকারের কাছে এইটার পুরোটারই অ্যাপ্রুভাল দিয়েছেন হচ্ছে আতাউল গনি ওসমানী, তখন একে খন্দকার সেখানে উপস্থিত ছিলেন। ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে যে কারা এই আপনার অপবাদগুলো ছড়াচ্ছে, যারা মুক্তিযুদ্ধের পুরোটা সময় পাকিস্তানের সাথে ছিল, তারা বিচার করছে যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার ঠিক হয়েছে কিনা, তারা বিচার করছে কে মুক্তিযুদ্ধের পক্ষে আর কে মুক্তিযুদ্ধের বিপক্ষে, তারা বিচার করছে বঙ্গবন্ধু স্বাধীনতা চেয়েছিলেন কি চায় নাই, তারা বিচার করছে বঙ্গবন্ধু স্বেচ্ছায় পাকিস্তানের কারাগারে গেছে, তারা বিচার করছে যে স্বাধীনতার ঘোষণাপত্র ইন্ডিয়া লিখে দিয়েছে, তারা বিচার করছে যে আমাদের সংবিধান ঠিকভাবে প্রণীত হয় নাই, তারা বিচার করছে যে আমাদের মুক্তিযুদ্ধে এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল। কারা? এটা কি আপনার আওয়ামী লীগের কেউ বলছে? ইনফ্যাক্ট বৃহত্তর ভাবে চিন্তা করলে বিএনপির যারা বড় নেতা তারা কি বলছে? বিএনপির কিছু চুচকা মুচকা তো আছেই, বিএনপির মধ্যে বড় রাজাকার আছেই, তারা ছাড়া বিএনপির একটা বড় অংশ কি এই ফালতু বিষয়ে প্রশ্ন করছে? এমন কি আমি কয়েকদিন আগে বিএনপির এক সমর্থিত শাহেদ আলম, তাকে আমি টক শোতে বলতে শুনেছি যে আপনার বাবার বিয়ের 50 বছর পরে আপনি বাবার কাবিননামা চাচ্ছেন, এটা বেশ ভাইরাল হয়েছে, ভিডিওটা আমি দেখেছি। শাহরিয়ারকে বলছে, উইচ ইজ ভেরি নাইস। শাহেদ আলমের সাথে আমার প্রতিপক্ষ, তার সাথে আমার কিছুদিন আগে একটা ব্যাপক তর্কও হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে জামাত শিবির এবং মৌলবাদী এই দুটো জায়গাতে কিন্তু উই আর থিঙ্কিং অ্যালাইক, থিঙ্কিং সেম। তো এই যে প্রসঙ্গটা উঠেছে, এবং আরেকটা কথা উঠেছে যে বিহারি গণহত্যার প্রসঙ্গ আপনি এনেছেন, এটা আমি যেহেতু গত কয়েকটা টকশোতে বলেছি বলে এটা আমার কাছে রেডি করা আছে, আমি আপনাদেরকে এটা দেখাতে চাই। আমার এখান থেকে উল্টো দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই ঠিক দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ইত্তেফাক পত্রিকার 6 মার্চের একটা পত্রিকার কাটিং। এটা হচ্ছে ধরেন একটা বিশাল জলসমুদ্রে, আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি, আমার মনে হয় আমার এই একটা আর্গুমেন্টই মোর দেন এনাফ। এই পত্রিকা হচ্ছে 6 মার্চ, ঘটনা ঘটেছে 3 মার্চ, 3রা মার্চ থেকেই ইত্তেফাক পত্রিকা ক্রমাগতভাবে এটার আপডেট দিচ্ছে। এটার হেডিং হচ্ছে বাংলার বুকে এই গণহত্যা বন্ধ করো। আচ্ছা, গণহত্যা তো হয়েছে 25 মার্চ, তাহলে 6 মার্চে কিসের গণহত্যা? 25 মার্চে তো গণহত্যা হয়েছে, তাহলে 6 মার্চের পত্রিকাতে অর্থাৎ 7 মার্চের আগের দিন এই গণহত্যার কথা কেন লিখছে? এর কারণ আর কিছুই না, এর কারণ হচ্ছে এইখানে দেখতে হবে। দেখেন, চট্টগ্রামে 138 জন নিহত, দেখেছেন? এই 138 জনকে বিহারি আর মিলিটারিরা মিলে মেরে ফেলেছে। খুলনাতে মেরেছে 33 জন, ঢাকাতে মেরেছে অর্ধ শতাধিক। এইভাবে সারা বাংলাদেশে প্রায় 250-র উপরে বাঙালিকে হত্যা করেছে বিহারিরা। শুধু এইটাই না, এই ঘটনার সূত্র এটা তারা শুরু করেছে
গোলাম আজমের নির্বাচনী সময়টা থেকে এবং 70-এর ইলেকশন থেকে গোলাম আজম ঢাকা 8 বা 7 থেকে দাঁড়িয়েছিল এই মিরপুর কালসি এই জায়গা থেকে, যেই জায়গাতে আপনার কাদের মোল্লা যে জায়গাতে এই বিহারীদের সাথে ছিল। এইখানে এই নির্বাচনের সময় এই বিহারীরা হত্যা করেছে, জবাই করেছে। আপনারা গত 15 মাসে মোহাম্মদপুর অঞ্চলে যেসব জবাই দেখেছেন এগুলো সব জবাই করেছে জেনেভা ক্যাম্পের ওই জায়গাটা একটা চোরদের আড্ডাখানা, মোটামুটি বিহারি চোরগুলোর আড্ডাখানা, সবাই জানে, এটা তো আর বলে লাভ নাই। তাহলে যেই আলাপটা করা হচ্ছে, মানে হঠাৎ করে এটা আমাদেরকে শেখানো হচ্ছে যে বিহারীদের জেনোসাইড রেকগনাইজ করতে হবে, ব্লা 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 ব্লা। তো এই 138 জনকে মারলো কে? তার মানে মার্চের শুরু থেকেই তারা এই গণহত্যাটা করেছে। এখন আমার উপরে ব্লেম দিচ্ছে। ওদের তো অনেক বুদ্ধি, ওরা চিন্তা করে দেখলো যে 25শে মার্চের ঘটনাটা এখন আমি কিভাবে নিজেকে ওই যে আমরা একটা বাংলা একটা কথা বলি, স্যাপ দিয়া ল্যাব দেওয়া, তো আমি এটাকে ল্যাব দিব কেমনে, এই জন্য অনেক বুদ্ধি করে বের করেছে যে তাহলে আমি বিহারি গণহত্যার কথা বলি। আচ্ছা, ওরা আরেকটা জিনিস খুব বুদ্ধি করে বের করেছে, সেটা হচ্ছে 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। খেয়াল করে দেখবেন, আপনি বেশ কিছু বছর ধরে শুনতে পাচ্ছেন না যে ভারতীয়রাই আসলে মেরেছে। ওদের বুদ্ধি চিন্তা করেন, চিপা বুদ্ধি, যে 3 তারিখে ভারতীয় সৈন্য ঢুকেছে, তার মানে পুরোটা সময় ভারতীয় সৈন্যরাই তো দখল করে রেখেছে, তাহলে 14 তারিখ পাকিস্তানি বাহিনীরা থাকবে কিভাবে? ভিকটিম ফ্যামিলি বলছে আমি চৌধুরী মঈনুদ্দিনকে খুন করতে দেখেছি। ভিকটিম বলছে যে ছাত্র সংঘের মুজাহিদকে আমি দেখেছি ওই ট্রেনিং সেন্টারে। আপনি দেখবেন ওই যে আপনার ওই যে অস্ট্রেলিয়ান একজন সাংবাদিক আছে, যেটা আমি আমার ফেসবুকেও পোস্ট করেছি, এপির অল্টারনেটিভ প্রেস যেটা আছে ফ্রান্সের, তাদের একটা ভিডিও আছে একেবারে র ফুটেজ। ওইখানে সবাই মুখ চাপা দিয়ে নাক চাপা দিয়ে আছে ওই যে রায়ের বাজার বদ্ধভূমিতে। সেই রায়ের বাজার বদ্ধভূমিতে আপনার ওই জিজ্ঞেস করছে, তো উনার আত্মীয় ভাইয়ের নাম হচ্ছে আবুল কালাম আজাদ, এই যে প্রফেসর, বলছে যে তখন জিজ্ঞেস করেছে কে মেরেছে, বলে এই যে রাজাকার আল বদর ওরা মেরেছে, আমরা চিনতে পেরেছি। তো আপনি যদি চৌধুরী মঈনুদ্দিনের মামলাতে যান তাহলে আপনি দেখবেন যে সাক্ষীরা কিভাবে সাক্ষ্য দিয়েছে। আমাদের এক ভাই মারা গেছে, জাহিদ রেজা নূর মনে হয়, বা মানে উনার জাহিদ রেজা নূর মানে সোজা কথা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীর সন্তান ছিলেন, আলিম চৌধুরীর ওয়াইফ শ্যামলী নাসরিন চৌধুরী মনে হয়, উনি সাক্ষী দিয়েছিলেন, এবং আরো অনেকেই সাক্ষী দিয়েছেন কিভাবে তাদের হাজবেন্ডকে মারা হয়েছে। হ্যাঁ, তো এই যে বিহারীর গল্পটা বলে, এটা হচ্ছে সেটার প্রমাণ।